আমার এই সুইচ বোর্ডগুলো অনেক দিন মোছা হয় না। কীরকম মা একটু সামনে নিয়ে এসে দেখো কতটা মানে নোংরা হয়ে গেছে। দেখো আসলে এগুলো সবসময় তো মানে কি বলবো চোখের আড়ালে চলে যায়, লুক আফটার হয়ে যায়, দেখা যায় না। আর একটু ক্লোজ করো, এই দেখো দেখাই তোমাদের, এই দেখো এই জায়গাগুলো দেখেছো পুরো কি অবস্থা। আমি ঠিক ফোকাস করতে পারছি না, কিন্তু আমি মাঝে মাঝে কি করি বলো তো, এরকম দেখো মাঠে তুমি যা এরকম একটা স্যানিটাইজার নেবে। আমাদের বাড়িতে সবসময় কোনো না কোনো স্যানিটাইজার রয়েছে, সেই স্যানিটাইজার যেটা দিয়ে আমরা হাত ক্লিন করি, সেই স্যানিটাইজার নেবে আর একটু তুলো নেবে। এরকম তুলো সবার বাড়িতেই থাকে। তার সাথে কি করবে, কারণ জল দিয়ে তো মোছা যাবে না ইলেকট্রিকের জিনিস, তাই এই স্যানিটাইজারের মধ্যে আমি একটুখানি জাস্ট তুলোর মধ্যে স্যানিটাইজার নিয়ে তারপরে মা একটু ক্লোজ একদম সামনে চলে আসো, তা দেখা যাবে। দেখো ভালো করে আমি একটু জাস্ট ক্লিন করব, তুমি তোমাদের দেখাবো আমি ক্লিন করার পর কতটা পরিষ্কার হয়ে যায়, দেখবে শুধু। জাস্ট তোমরা দেখো যে কতটা, আমি তোমাদের এই জায়গাটাই দেখিয়েছিলাম যেখানে আমি ফোকাস করছি, যে কতটা কালো একটা মানে কি বলো নোংরার আস্তরণ ছিল, কিন্তু দেখো দেখেছো কতটা জাস্ট একবার ওয়াশে কতটা মানে ক্লিন হয়ে গেল আর হোয়াইট হয়ে গেল, চকচক হয়ে গেল। তোমরা এইভাবে বাড়িতে সুইচ বোর্ড পরিষ্কার করবে, সপ্তাহে একদিন করো কি 15 দিনে একদিন করো, দেখবে অনেক ক্লিন থাকবে। নাহলে এই সাদা জিনিস না একবার কালো হয়ে গেলে সেগুলো কিন্তু একদম উঠতেই চায় না, পুরো একদম স্টাবাং মানে একদম পুরো বসে থাকে, দেখেছো। সেম দেখো আমার মেয়ের এই যে স্টাডি রুমের ঠিক ইলেকট্রিক বোর্ডটা দেখো কি অবস্থা, দেখেছো। মানে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল, যখন কাজ করেছিল কিছুদিন আগে আমাদের এখানে ইলেকট্রিকের একটা প্রবলেম হয়েছিল বলে কাজ করেছিল মিস্ত্রি, সেই আঠাতে না কি অবস্থা হয়ে গেছে দেখো। ঠিক আছে, করব করে না এই এক্সট্রা কাজগুলো করাই হয় না। তো তোমাদের দেখো আমি এখানটা পুরো ক্লিন করে যতটা পারবো, আমি একবারে হয়তো নাও উঠতে পারে, বাট আমি ক্লিন করে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে, দেখেছো। দাঁড়ো একবার দেখাই তোমাদের, দেখো আমি জাস্ট পরিষ্কার করছি, দেখো একটু ঘষে ঘষে জাস্ট রাফ করবে, দেখো শুধু নোংরা কত বেরোবে। এখন কিন্তু হোয়াইট কালারটা না খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে, তুমি দেখবে এখন বড় বড় আবাসনে বলো বা ফ্ল্যাটে সবাই হোয়াইট কালার করায়, মানে হোয়াইট কালার পেন্ট করায়। কি বলো তো, হোয়াইটটা খুব আই সুদিং হয়, দেখতে ভালো লাগে, ঘরগুলো না খোলামেলা লাগে, তারপর খুব কালার মানে খুব ব্রাইট লাগে। আর আমিও না ওই জন্য আমার ঘরটাকে হোয়াইট করেছি, আর আমার ভীষণ হোয়াইট কালার ভীষণ ভালো লাগে। তো তবে কি বলো তো, হোয়াইটটা একটু মেনটেন করা চাপের, জানো তো, মানে একটু দাগ লাগলে না খুব তাড়াতাড়ি বোঝা যায়। তবে আমার যেহেতু পুরো অয়েল পেন্ট করা, মানে এটা যেহেতু এশিয়ান পেন্টসের অয়েল পেন্ট করা রয়েছে, তো সামান্য যদি দাগও লাগে না, আমি একটু জল স্প্রে বা কলিন স্প্রে করে দিয়ে একটু মাইক্রোফাইবার কাপড় দিয়ে যদি মুছে নিই জায়গাটা, একদম সাদা দুধের মতন দেখতে লাগে। কি বলতো বন্ধুরা, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সবারই ভালো লাগে, কিন্তু ঘর বাড়ির কোনায় কোনায় প্রত্যেকটা জিনিস যদি তুমি নিট অ্যান্ড ক্লিনভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাও, সত্যি কথা বিশ্বাস করো প্রচণ্ড এফোর্ট দিতে হয়। যারা করে তারাই কিন্তু বোঝে। তো যাই হোক, এখানে আমার দেখো যেগুলো টুকিটাকি কাজকর্ম, এইগুলো তো সংসারের এক্সট্রা কাজ না, এই একটা সুইচ বোর্ড ধরে ধরে ক্লিন করা, এটা তো আর মুখের কথা নয়, আর এটা প্রত্যেক দিন করাও সম্ভব না। ওই আমি কি করি বলতো, মাসে একবার করে এইগুলো মানে ক্লিনিংগুলো করি। তো এখানে আবার দেখো চলে এসেছি, আজকে যেহেতু এই ক্লিনিংগুলো করতে আমার অনেক সময় লেগেছে, আজকে একদম শর্টাং আজকে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টটা কি করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো আমি আলুগুলোকে না আগে সেদ্ধ করে রেখেছি। এছাড়াও কিন্তু আমি অফ ক্যামেরায় আরও অনেক কাজ সকাল সকাল করা হয়ে গেছে, সেইগুলো তো আর ভিডিওই করে ওঠা হয়নি, জানো। সকালে এত ব্যস্ত থাকি না যে আমি কোনো টিফিন যদি নিত্য নতুন কোনো টিফিন করি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমার শুধু টেনশন হয় যে এই যদি চলে আসে আমি যদি টিফিনটা ঠিক টাইমে না দিতে পারি, এখানে শ্যুট করতে গেলে সময় লাগে না, ক্যামেরা এদিক অ্যাঙ্গেল ঠিক করা, ওই ঠিক করা, সেই ঠিক করা, কিন্তু সকালের দিকে আমি অর্ধেক কাজই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমার অফ ক্যামেরায় প্রচুর কাজ হয়ে যায়, এক্সট্রা কাজ। আমি
আমি মুখে কিছু না বললেও তোমরা এতক্ষণে বুঝে গেছো আমি কি ব্রেকফাস্টটা বানালাম। আমি আলু সেদ্ধ করে নিয়েছি, ছোলাটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, শসা, টমেটো, পেঁয়াজ সব কিছু কেটে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম, তার উপর একটু গোলমরিচ, একটু বিট নুন আর একটু লেবু চিপে দিয়েছিলাম। বিশ্বাস করো সকালবেলাটা হেলদি পুষ্টিকর খাবার আজকে আমি খেয়েছি। আমি না, আমরা সবাই, আমি, আমার হাজব্যান্ড, মাও একটু খেয়েছে। পারলে তোমরা মুড়ি দিয়েও কিন্তু এটা খেতে পারো। জানো এখন ডাক্তাররা বলছে যদি ব্রেকফাস্টে একটা ডিম আর একটা মানে রাঙা আলু সেদ্ধ বা যে কোনো সেদ্ধ সেটা যদি খাওয়া যায় তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন সব কিন্তু আমাদের ব্যালেন্সে থাকে। চেষ্টা করবে অন্তত একটা। আর আলু সবসময় যদি সেদ্ধ করে সেই জলটা ফেলে দাও, মানে প্রেশারে সেদ্ধ করে যদি আলুর জলটা ফেলে দাও না, তাহলে কিন্তু অত কার্বোহাইড্রেট কিন্তু থাকবে না। ঠিক আছে, চলো টিফিন রেডি। তুমি খেয়ে নাও, আমি খাবো না এখন। এখন গরমকালে ডিম পচাই বেরোবে। শ্রী বালাজি মহারাজ, জয় শ্রী বালাজি মহারাজ। কে দিয়েছে? তিরুপতিতে গেছিল। বাবা গো, চলো সিকোর রাজস্থান। লেবু দিচ্ছি, আরো দেবো লেবু। এই দেখো এখন যেই ঘুরতে যায় সেই এখন যেই ঠাকুরস্থানে যায় সেখান থেকেই দেখো ফটো। এটা জয় বালাজি মহারাজ। ঠিক আছে, এটা কোথাকার ফটো, ঠিক কোথাও কোথাও ঘুরতে গেছিলো সেই ফটো। আর কি সুন্দর দেখো একটা ময়ূরের পালক, দেখেছো? দেখো ময়ূরের পালকটা বেশ সুন্দর না? এটা আমি কৃষ্ণের সামনে সাজিয়ে রেখে দেবো গোপোষণা। আর এই হচ্ছে প্রসাদ, লাড্ডু আর এই যে দেখো, দেখেছো? কি জানো তো, আসলে সব ঠাকুরের ফটো কিন্তু এরকম ঘরে রাখাও যায় না। আর সত্যি কথা বলতে গেলে হয় না। যে যেখানে যাবে সেখান থেকে পুরী বলো, দীঘা বলো, যে কোনো ঠাকুর স্থানে গেলেই দেখবে এই একটা করে এরকম ফটো বা মূর্তি নিয়ে চলে আসে। এবার কোথায় রাখবে মানুষে বলো? যেখানে সেখানে ঠাকুর দেবতার ফটো রাখা যায় না, তো কোথায় রাখবো? এত ফটো হয়ে যায়। আমি এই জন্য না কোথাও গেলে, এখন তীর্থস্থানে গেলে আমি ঠাকুরের ফটো আনিও না, আমি কাউকে দিও না। তো দেখা যাক এটা আমি কী কোথায় রাখি। সবই তো বুঝতে পারো কোথাও সব জায়গায় সব কিছু রাখা যায় না, ঠাকুর দেবতা নিয়ে তো ছেলেখেলা করা যায় না। তো দেখা যাক। জয় শ্রী বালাজি মহারাজ। কোথাকার এটা? কোথাও গেছিল বোধহয়। তিরুপতি মন্দিরের নয় এটা, কারণ আমরা তিরুপতি মন্দির প্রায় 2-3 বার গেছি। তিরুপতি বালাজি এরকম নয়, এটা অন্য। জয়পুর? আচ্ছা, এটা জয়পুরে, মানে রাজস্থান জয়পুর বলতে এটা। চলো, লাড্ডুগুলো না বেশ ভালো গো, খেলাম। দেখো এটা সন্দেশ আর এইগুলো না লাড্ডু, ঘিয়ের লাড্ডু, জানো তো? কোনো কিছু দিয়ে কী দিয়ে তৈরি ঠিক বুঝতে পারলাম না, বাট খুব সুন্দর টেস্ট এই লাড্ডু। মানে এই প্রসাদ দেখে না আমার কিছু কথা মনে পড়ে গেল। লাড্ডু দেখে আমার ওই তিরুপতি মন্দিরের কথা মনে পড়ে গেল। তোমরা কেউ তিরুপতি মন্দিরে গেছো? আমাকে অবশ্যই, সাউথে, ঠিক আছে? কেউ যদি ভেলোর যাও, ভেলোর থেকে তিরুপতি মন্দির বেশিক্ষণ না, ওই 3-4 ঘন্টার মতন বোধহয় লাগে বোধহয় যেতে। যাই হোক, আমার মনে নেই, অনেক বছর আগেকার ঘটনা, প্রায় 3 বার গেছিলাম। যখনই ভেলোরে যেতাম তখনই তিরুপতি মন্দিরে যেতাম। তো সেসব বাদ দাও, অনেক হিস্ট্রি আছে, সেই পাস্ট ঘাটলে না প্রচুর হিস্ট্রি বেরোবে। তো এখন ঘাটতে চাই না, বাদ দাও। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই তিরুপতি মন্দিরে যখন পুজো দিতে যেতাম না, ওখানে এত বড় বড় লাড্ডু, ঘিয়ের লাড্ডু সব তৈরি করছে চারদিক দিয়ে না, ঘিয়ে মোমো করে গন্ধ। সেই এক একটা লাড্ডু 50 টাকা করে। আমার এখনও মনে আছে, আমি যদি ভুল না বলি, যদি আমি জানি না, আমার ঠিক মনে পড়ছে না, ভুল বললে অবশ্যই সংশোধন করে দিই যারা তিরুপতি মন্দিরে গেছো। মানে তিরুপতি বালাজি হচ্ছে বিভৎস জাগ্রত ঠাকুর, সবই জাগ্রত, কিন্তু তিরুপতি মন্দিরে হেন কোনো সেলিব্রিটি নেই যে ওখানে যায় না পুজো দিতে। তোমরা বিশ্বাস করবে না, ওখানে না সব মান্ডি বলে একটা থাকে, ওরা যেখানে মানে যেখানে আমরা মানে প্রণামী বলি না, প্রণামী বক্সে আমরা প্রণামী দিয়ে আসি, ওটা মান্ডি না কি টাইপের বলা হয়, ওখানে সবাই প্রণামী দেয়। মানে ভাবতে পারবে না, বন্দুক নিয়ে সবাই, মানে একটা কাচের 3-4টে ঘর রয়েছে, ওই ঘরের মধ্যে প্রণামী ঘুরছে, মানে গুনছে। মানে এত টাকার মানুষের প্রণামী দেয়, হয়তো কোনো মনস্কামনা পূর্ণ করলে তবে দেয় এরকম।
ওখানে তো তোমার ডাইরেক্ট ঠাকুর মানে আমরা যেমন ঠাকুরমশাই পুজো করলো 51 টাকা কি 101 টাকা বা যে যেমন 151 টাকা দিই, তো ওখানে সেই সিমটম মানে সেই রকম ব্যবস্থা নেই, সেই এটা নেই, ব্যবস্থাটা নেই বলে কি হয় যে তোমার যেটা মানে তোমার যেটা তুমি মন থেকে খুশি করে দেবে বা তোমার যেটা মানে তুমি যেটা পারো সামর্থ্য অনুযায়ী সেই মান্ডি বলে একটা জায়গা বড় একটা ঘট রয়েছে, সেই ঘটের মধ্যে মানুষ টাকাগুলো মানে তাদের প্রণামীগুলো ফেলে দিচ্ছে। আর একটা জায়গায় দেখলাম, সেই গল্পগুলো পড়ছি আমার মনে পড়ে যাচ্ছে তাই তোমাদের বলছি, আর একটা জায়গায় গিয়ে দেখলাম 3-4টে কাচের ঘর, ঠিক আছে, সেই কাচের ঘরে টাকার ওপর বসে প্রণামী গুনছে লোকে, আর সেটা গার্ড দিচ্ছে সেই ব্ল্যাক ক্যাটগুলো হয় না, সে কালো জামা কাপড় পরে বন্দুক নিয়ে সব দাঁড়িয়ে আছে, মানে 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 কি বলবো মানে দিচ্ছে প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ প্রোটেকশন দিচ্ছে। আর ওই ওপেন দেখাচ্ছে, মানে যে টাকাগুলো প্রণামীগুলো গুনছে না, মানে মানুষ ওপেন দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, চারদিকে সিসি ক্যামেরা রয়েছে, তো ভাবছি যে কত মানুষ ভাবো তাহলে সেখানে যাতায়াত করে প্রত্যেকটা দিন। আর ওখানে একটা নিয়ম দেখলাম যে নতুন বিবাহ সবাই নেড়া, মানে ফুল ফ্যামিলি নেড়া, স্বামী স্ত্রী নেড়া, শ্বশুর শাশুড়ি নেড়া, বাচ্চা কাচ্চা নেড়া, ফুল, মানে আমি ভাবলাম যে এটা কেন নেড়া, তখন ওখানে গিয়ে জানলাম যে ওরা মানত করে, ঠিক আছে, মানত করে, মানে আমরা যেমন হয় না যে বড় কাছারি হলো বা কাল দক্ষিণেশ্বর প্রফেশনে গিয়ে আমরা বাচ্চাদের চুল ফেলে আসি, কোনো মানত থাকলে ওখানে ওরকম মানত থাকে, বা ওখানে যদি তুমি চুল ফেলো ঠাকুরকে চুল মানে দিয়ে আসো, তাহলে এটা নাকি বিশাল পুণ্য। তিরুপতি মন্দিরে আমি যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো তার গল্প, হয়তো অনেকে জানো না, ওই জন্যই তোমার সাথে গল্পটা শেয়ার করছি। তো ওই দেখি সবাই চুল কাটছে, সবাই মানে ধরো চুল নিয়ে গেল, তারপর যখন বেরোলো পুজো দিয়ে তখন সবাই ন্যাড়া হয়ে তিলক কেটে চন্দনের তিলক দিয়ে মাথার মধ্যে দিয়ে তারপর তারা বেরোলো। এই হচ্ছে ব্যাপার। আমার মেয়েরও ওখানে আমি চুল ফেলেছি, তবে সবটা ফেলিনি, অল্প একটু ফেলে এসেছিলাম চুল। তো এই হচ্ছে গল্প জানো। আর ওই লাড্ডু, ঘিয়ের লাড্ডু, একটা লাড্ডু তখনকার দিনে 50 টাকা, এখন কত হয়েছে জানি না। ওই সব তো পারতাম না, তখন তত সামর্থ্য ছিল না, তাও নিয়ে আসতাম 2-3টে বক্স নিয়ে আসতাম, সবাইকে পাড়া পড়শি থেকে শুরু করে আমাদের আত্মীয় স্বজন সবাইকে ওই একটা করে লাড্ডু দিতাম জানো। সেই সব দিন ভাবো। আবার ইচ্ছা আছে না তো তিরুপতি মন্দিরে যাওয়ার, খুব ইচ্ছা আছে, দারুণ দারুণ জায়গাটা গো, কি ভালো যে জায়গা বলেও বোঝাতে পারবো না, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, কিন্তু কি সুন্দর জানো তো, তোমার লাইন ধরে তুমি যাবে, আর ওখানে তোমাকে ওই জিন্স টপ এসব না, ছেলেদের হচ্ছে ধুতি পাঞ্জাবি আর মেয়েদের বোধহয় শাড়ি, এটাই হচ্ছে এখনকার আমার ওখানকার ড্রেস আপ। তো ওখানে আমার হাজব্যান্ড ধুতি কিনে ধুতি পরে গেছিলো, তখন তো আর সত্যি কথা মোবাইলের ওরকম ভিডিও করার চল ছিল না, তখন যদি ভিডিও করতাম তাহলে সব কিছু আমি ক্যাপচার করে রেখে দিতাম, সেগুলো তো স্মৃতি বলো, যে গেছিলাম ওইটুকু বাচ্চাকে নিয়ে কি কি ফেস করেছি, কত কি স্মৃতি গো। এখন আমি ভাবি কেন আমি একটু ক্যামেরাবন্দি তখন ভিডিও করলাম না। তো এই হচ্ছে ব্যাপার, সেই গিয়ে পুজো দেওয়া, আর ওই লাইন, প্রচুর লাইন, তো এবার মাঝে মাঝে না তোমরা ওখানে মানে লোকরা দাঁড়িয়ে থাকে, একটু করে দুধ দেবে, ঠান্ডা দুধ দেবে, জল, কেউ জল খেলে জল দেবে, এইরকম ব্যবস্থাও রয়েছে। অনেকে আছে না বয়স্ক লোক বা অনেকে হয় তৃষ্ণার্ত, তুমি তো জলের বোতল নিয়ে ঢুকতে পারবে না ভেতরে, তো ওখান থেকেই সেই জলের ব্যবস্থা রয়েছে, দুধ খেতে পারো, সব কিছু, বাচ্চারা দুধ খেতে পারে, এরকমও ব্যবস্থা রয়েছে। তো জানি না তোমরা যদি কেউ গেছো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আর যদি না যাও তো একবার আমাদের তিরুপতি মন্দির দর্শন করে এসো, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো চলো, অনেক বক বক করলাম, এবার আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর কি রান্না বান্না হবে অবশ্যই তোমাদের শেয়ার করবো। আর তোমাদের না সরি আমি ভুলে গেছি, ওটা না মানে মান্ডি হবে না, ওটাকে বলে হান্ডি, জানো তো, মানে বড় হাড়ির মতন, তো ওটাকে হান্ডি বলি। এবার আমার মনে পড়েছে, আমি ভাবলাম কি ফুল বললাম, তারপরে ভালো করে আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম, হাজব্যান্ড বলে না না মান্ডি না, এটাকে বলে হান্ডি। ওই হান্ডির মধ্যে প্রণামীগুলো ফেলা হতো, ঠিক আছে। আমরা যেমন প্রণামী বক্স বলি, ওটা সেটা ওখানে বলা হয়, লেখা আছে মান্ডি, বুঝলে, এইটাই বলার জন্য। তাহলে আমি ভুল বলে ফেললাম, তোমরা হয়তো অনেকেই জানবে না, হয়তো তোমরাও ভুল ইনফরমেশন পাবে, ওই জন্য বললাম। আর এই ব্রেকফাস্টটা এতটা হেলদি না বন্ধুরা, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, চট জলদি হয়ে যাবে, আর প্রচণ্ড হেলদি, ঠিক আছে। মাঝে মাঝে সপ্তাহে 2 দিন এরকম করে খাবে, মুখটাও ছাড়বে, দেখবে ওই এক পরোটা, রুটি, চাউমিন, পাস্তা এইসবের থেকে এগুলো খাওয়া অনেক বেটার। তো চলো, আমি অফ ক্যামেরা কিন্তু সবজিপাতি সব কেটে নিয়েছি, আর এখানে দেখো নিম বেগুনটা ভাজা চলছে, শুকনো কড়াইতে একদম নিম বেগুন ভাজছি, আর মাছের ডিম। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই কি রান্না করবো, কি সবজি কাটলাম, একবার ব্যাক ক্যামেরা তোমাদের দেখাই।
ফ্যানটা চালানো ভুলে গেছি, তো তাই ভাবছি যে এরকম গন্ধ বেরোচ্ছে কেন। তারপর দেখলাম ফ্যানটাই চালে, এক্সস্টটা আলাদা ভুলে গেছি, বুঝলে। হ্যাঁ, তো এই নিম পাতা এখনো ভাজা চলছে। এখানে মাছের ডিমটা বার করে রেখেছি, মানে আরেকটু বরফ কাটলেই করব। আর এখানে দেখো বিট গাজর কেটে নিয়েছি, মেয়ের জন্য সবজি করব। এখানে বেগুন কেটে নিয়েছি। আর এই এখন মোটামুটি আমার রান্নাঘরে প্রত্যেকটা দিন পটলকে সবজি হিসাবে পটল একদম থাকবেই থাকবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ও আম, এই আম দিয়ে আজকে আমি মাছের ডিমের টক করব, বুঝলে। আর ভাত ওদিকে হয়ে গেছে। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। লাস্টে এই মাছের ডিমের টকটা বাকি ছিল, একদম হালকা করে গরমের, এটা হচ্ছে আদর্শ খাবার, ঠিক আছে। আমাদের এখানে আজানো শুরু হয়ে গেছে, মেয়ে পড়ে চলে এসছে। আর একটা জিনিস দেখাই, ঘড়িতে বাজে এখন 12:30, ঠিক আছে। এই দরজাটা বন্ধ করে না, দাম দাম করে হাওয়ায় আওয়াজ দেয়, খুলে বেরিয়ে যাবে। আর একজন দেখো কি করছে, দেখো কি দেখছে, দেখো এই যে, ঠিক আছে। এটা বোধহয় ছোট বউ না মা? এই দেখে মোবাইলে ছোট বউ, বড় বউ, মেজে বউ। বাপরে বাপ মা, এই যে তোমার কবার দেখা হলো ছোট বউ বড়? হ্যাঁ, কতবার হয়েছে বলো? সারাদিনে কবার হয় এটা? প্রায় মোটামুটি 2-3 বার হয়ে যায়, বলো। 2-3 বার দেখা হয়ে যায়, মানে মুখস্থ। এই বইগুলো আমরা ছোটবেলাতেও কিন্তু খুব দেখেছি। তোমরা কমেন্ট করে বলো তোমরা দেখেছো কিনা। অঞ্জন চৌধুরীর বইগুলো, মেজো বউ, বড় বউ, ছোট বউ, মানে খুব সাংসারিক বইগুলো, আর খুব সুন্দর হতো কিন্তু বইগুলো। মানে দুপুরবেলা করে না এগুলো বেশিরভাগ দিত, শনি রোববার করে বেশিরভাগ হতো, জানো তো। ওই ডিডি বাংলা, তখন তো আমাদের এত চ্যানেল ছিল না, দূরদর্শন, ডিডি বাংলা, ন্যাশনাল টিভি, এইসবই ছিল। তো ওই দুপুরবেলা করে যখন বইগুলো দিত, তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি, আমার মা, আমি তো ছোট, অনেক ছোট, মানে আচ্ছা আচ্ছা মনে আছে। তারপরে আমার আম্মা, মানে ঠাকুমা, সব বসে, আর সে একদম মুখে হাত দিয়ে, মানে টিভির মধ্যে ঢুকে যেতে পারলে বাঁচি, সেই বই দেখতাম। কিন্তু এখন আর এইসব বই না, এখন যা বই বেরিয়ে সেটা সন্তানদের নিয়ে দেখার মতন বই নয়। তো যাই হোক, কত কি মনে পড়ে যায়। হ্যাঁ, এই মা যখন এইগুলো দেখতে বসে আর আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়, তখন মাকে বলি, মা মনে আছে কি করতাম আর কি হতো, সেই কত কি হতো। যাই হোক, তোমরা আমায় কমেন্ট করে বলো, হ্যাঁ তোমরাও এরকম দেখেছো কিনা, এইসব বইগুলো দেখতে কিনা, অবশ্যই কমেন্টে বক্সে বলো। এখনকার মেয়েদের এগুলো দেখতে দাও, বাবা তারা দেখবে থরি। আর আমার মেয়ে এইসব দেখেও না, ওর তো কার্টুন ছাড়াও কিছু দেখেও না। আর মোটামুটি আমার হয়ে গেছে, এবার একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে, তারপর স্নান পুরো পুজো করবো, হয়ে যাবে। ও কি রান্না করলাম সেটাই তোমাদের দেখানো হলো না, চল একবার দেখি দেখি রান্না করেছি। এই দেখো, এখানে তো মাছের ডিমের টক করেছি, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। এখানে হচ্ছে নিম বেগুন আছে, আর এখানে রয়েছে ডাল রয়েছে, আর ওই পাশটা মেয়ের মাছের ঝোল রয়েছে। ব্যাস, ঝোল না, ওই মাখা মাখা ঝাল, বুঝলা। এই হচ্ছে আজকে আমার রান্না। গরম আছে। আমার এক বন্ধু না, আমার থেকে অনেক ছোট, আমার এক বোনেরই মতন, তো আমায় কমেন্টে 2-1 বার জিজ্ঞাসা করেছিল যে শর্মিষ্ঠা দি, তুমি যখন পুজো করো তখন কি তুমি পুরো চুল ধুয়ে তারপর পুজো করো? তো না গো, আমি তোমাকে বলি না গো, পুরো চুল আমি কোনোদিনও ধুই না। যখন আমি শ্যাম্পু করি, সপ্তাহে 3 দিন আমি যখন শ্যাম্পু করি, তখন আমি পুরো চুল যেমন ওয়াশ করি, কিন্তু আদার্স যে ডেগুলো আছে সেগুলো আমি কিন্তু পুরো চুল ধুই না, ঠিক আছে। এবার দেখো, শাওয়ারে স্নান করি তো মোটামুটি পুরো চুলই ধুয়ে যায়। কি বলো তো, পুরো আমার মাথার তালু থেকে শুরু করে এই পোর্শনটা, ওপরের পোর্শনটা আমি পুরো ধুয়ে নিই, ঠিক আছে, জল দিয়ে বা শাওয়ারে পুরো ধুয়ে নিই। আর নিচে মানে যে ব্যাক সাইডটা থাকে সেটা পুরো ধুই না গো, কারণ কি বলতো, প্রত্যেক দিন তো আমাদের চুল শোকায় না, তারপর যদি পুরো প্রত্যেক দিন চুল না শোকাতে পারি, তখন চুলে আবার নানান রকম প্রবলেম হবে, জানো তো। তো ওই জন্য তোমাকে বলে দিলাম, আমি মিথ্যা কথা বলবো না যে বাবা আমি চুল পুরো ধুয়ে একদম পুরো লেন্থ ধুয়ে তারপরেই আমি ঠাকুরের পুজো করি, একদমই নয় গো। সপ্তাহে 3 দিন 2 দিন যখন শ্যাম্পু করি তখনই আমি চুল পুরো ধুয়ে তারপর ঠাকুরকে জল দিই। আর বাদ আদার্স যে 3-4 দিন থাকে সেটা আমি মাথার ওপর পোর্শনটা ভালো করে ধুয়ে তারপর ভালো করে স্নান করে তারপর আমি পুজো করি।
বোঝাতে পারলাম, আশা করি তুমি বুঝতে পেরেছো। চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। নিজের কোনো অংশ ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।